বা তাদের পদোন্নতি খুবই রুটিন কাজ। সম্প্রতি একজন মানে জেলা প্রশাসক তার একটা নিয়ে মানে বদলি নিয়ে একটা আলোচনা সমালোচনা হচ্ছে এই কারণে, কারণ সিলেটের উনি যখন দায়িত্ব নেন গত বছর তখন সেখানে পাথর চুরি হলো, সেই জায়গায় তার একটা বড় ভূমিকা ছিল। সেই ক্ষেত্রে গত 2 দিন আগে যখন তাকে বদলি করে জনপ্রশাসক ন্যস্ত করা হলো, আলোচনাটা এরকম হচ্ছে যে উনি সিলেটের যে মাজার সেখানে যে হয় মানে দান হয়, সে দানের জায়গাটাতে উনি আসলে একটা ট্রান্সপারেন্সি আনতে গিয়েছেন, উনি নিজে হস্তক্ষেপ করেছেন। এই কারণে ওনাকে আসলে বদলি করা হলো, কারণ উনি যে খুব ভালো কাজ করছেন রাষ্ট্রের জন্য এরকম প্রমাণও পিছনে আছে সানোয়ার আলমকে নিয়ে। তো এই বিষয়টা আসলে বিএনপি সরকার যখন গণতান্ত্রিক সরকার সবকিছুতে ট্রান্সপারেন্সি বিশ্বাস করে এবং যে কোনো অপরাধের বিচার করে, সেক্ষেত্রে যখন তাকে কাজের জন্য আবার এখানে বদলি হলো সমালোচনা আলোচনা আছে এটা নিয়ে। মানে আপনি যেটা বলছেন এটা আমি একটু আপনার কথা শুনেছেন কিনা জানি না, আপনি সিলেটের ডিসি কে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটার পরে ঘটেছে বলে এই ধরনের একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে। এবং আমাদের মাজারগুলোতে কি হয়, কি কেমন ভাবে হয়, এটা নিয়েও একটা গ্রুপ আছে যারা ইভেন আমরা ইন্টারনেটের সময় দেখেছি রীতিমতো মাজারে হামলা হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে। তো একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করবে। সরকারের এই কাজ আসলে করবে এবং ট্রান্সপারেন্সির কথা বলছেন, আমি আবার এটাও বলি সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে, সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সব সময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না, এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, এর বেশি আসলে আর কিছু বলার থাকবে না। কারণ স্পেকুলেশন নানান রকম করতে পারে। এই যে বললাম না, আমরা যখন যাই করি যাই ঘটাই না কেন নানান স্পেকুলেশন করতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছে। সরকারের বক্তব্য যেটা সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে এবং আমি মনে করি না আসলে এই ধরনের কোনো ইস্যু আছে। মাজারের দানের টাকাটাকে স্বচ্ছতা আনবে কিনা এখন যে একটা নিয়ম হিসাবটা সকল মাজারে, এটা জেনারেলি আপনি যেটা বললেন মাজারে যে মানুষের দানের টাকা যায়, আমি সরকারের পক্ষ থেকে বলছি না, কিন্তু আমার মনে হয় সরকারও এটার সাথে দ্বিমত করবে না। সেটা হচ্ছে এটার একটা ট্রান্সপারেন্সি আসা উচিত। এটা নীতিগতভাবে জেনারেলি, এটা শুধু এই মাজার বা ওই মাজার না, নীতিগতভাবে এটা হওয়া মানে কথা বলছেন আপনারা ওই দিন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা মাঠ পর্যায়ের লোকজন। আমি কথাটা বলতেছি অনেকে কষ্ট পাইছে, আপনার উত্তরটা ভিন্নভাবে প্রচারিত হয়েছে যে মানে প্রচারিত হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ। হ্যাঁ, সে বিষয়ে আপনি একটু ব্যাখ্যা। আরেকটা বিষয় আমি এটা হলো সবার পক্ষ থেকে দাবি, যারা টেলিভিশনের গাড়ি সামনে দিয়ে ঢুকতে পারে, আমরা এই যে সচিবালয় এই পাশটা আমরা দুইজন আছি বাধার সম্মুখীন হয়েছি, মানে আমাদের ঢুকতে দেয়, মানে আমাদের এই গেটটা যদি আমাদের বৈধ পাস দিয়ে আমাদের ঢুকার ব্যবস্থা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা আমাদের দাবি। এটা আপনারা একটু যদি করেন আমাদের মাননীয় তথ্য, এটা অনেক কষ্ট হয়। এটা আমাদের যে এটা অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে, আশা করি এটা হয়ে যাবে। আর আপনি ওই আগের ব্যাপারটা যেটা বলেছিলেন, আমি সেদিন যেটা বলেছি খুব সহজ, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলই পার্টিসিপেট করে না। বিএনপিও পার্টিসিপেট করে না, জামাতও করে না, আওয়ামী লীগও করবে না। হ্যাঁ, বিএনপি একজন নেতা করতে পারেন, কিন্তু তিনি ওখানে নির্দলীয় হিসাবে যাবেন। তো নির্দলীয় যে নির্বাচন, আওয়ামী লীগের কোনো কালে কোনো পদে ছিলেন, তিনি যদি ওখানে তো ব্যক্তি হিসাবে যাচ্ছেন, উনি যেখানে আওয়ামী লীগের অমুক পদে যাচ্ছেন না, উনি যদি সেখানে যান এবং আওয়ামী লীগের যে স্লোগান, যে কর্মসূচি, সেগুলো যদি তিনি সামনে না আনেন, এটা কেউই আনতে পারবেন না। বিএনপিও যিনি করেন তিনি বিএনপিকে সামনে এনে নির্বাচন করতে পারবেন না। সেটা না করলে তিনি করতে পারেন, কথাটা ছিল সেটা। আমি আবার একটু বলি, একটা লিস্ট আছে উপজেলা নির্বাচন কে করতে পারবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন কে করতে পারবে, একটা লিস্ট আছে। দেখবেন উপজেলার আইন যেটা আছে ওর মধ্যে লেখা আছে। এগুলো যার যার সমস্যা নেই তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে হয়ে গেল। যদি একটা দলীয় কথার কথা যে আগে কি ছিল, চেয়ারম্যান ছিল, চাইলে দলীয় নির্বাচন করা যায়, সেই ক্ষেত্রে দলীয় নির্বাচন হতো মার্কা দিয়ে, এখন সেটা পাল্টে ফেলা হয়েছে।
সেখানে তো কেউ চাইলে আবার স্বতন্ত্র নির্বাচন করতে পারে, দলীয় নির্বাচন যে করতে হবে তা না। আমি জাস্ট এটুকুই বলেছিলাম, মানে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় নির্বাচন, সেখানে আসলে এটা কোনো ইস্যু না। আওয়ামী লীগের লোকজন, আমরা যেভাবে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের যদি অনেক সময় হয় কি কাউন্টার প্রশ্নগুলো সামনে থাকে না, ফলে অনেকে মিসইন্টারপ্রিট করে, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পদে ছিলেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা। ওই যে একই, তিনি যদি অপরাধী হন, তার বিরুদ্ধে মামলা থাকে, তিনি বিচারের মুখোমুখি হবেন, কিন্তু বিচারের মুখোমুখি হলেই যে নির্বাচন করা যাবে না তা না। ওই যে ক্রাইটেরিয়া আছে, তাকে কিভাবে শাস্তি পেতে হবে, কি হলে না হলে হবে, আবারও বলছি ওটা ফুলফিল করলেই যে কেউ নির্বাচন করতে পারে। মাননীয় উপদেষ্টা, আমি তো ওনার কাছে আমার আমি আসছি। কিছুদিন পূর্বে বললেন যে গণমাধ্যম কমিশন এবং ফোরেস্টেস, হ্যাঁ, আমাদেরকে সাংবাদিকদেরকে বলা হয় যে আমরা চতুর্থ স্তম্ভ জাতির বিবেক, কিন্তু সেখানে আমি যেটা দেখলাম যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে কিন্তু শুধু 3টা বিভাগে কার্যক্রম আছে। চতুর্থ বিভাগ তো আমি মনে করি যে আমরা গণমাধ্যম, কিন্তু সেখানে আমাদের কিন্তু ওখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে আমাদের গণমাধ্যম কর্মীদের কোনো কথা লেখা নাই, এবং প্রতিটা ডিস্ট্রিক্টে জেলায় সাংবাদিক ওখানে সার্কিট হাউসে থাকতে পারবে এরকম কোনো নির্দেশনা নাই, কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন পারবে সেই নির্দেশনা আছে। কিন্তু সেই ব্যাপারে আপনার আমাদেরকে একটু মেসেজ দেন যে আমরা কি করণীয় হবে। আচ্ছা, আপনি যেটা পরে বললেন যে রাষ্ট্রীয় যে সুবিধা আছে সেটা গ্রহণ করার ক্ষেত্রে সাংবাদিকদের নিয়ম রাখা যেতে পারে, কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আসলে এটা কাদের জন্য? এটা রাষ্ট্রীয় বিভিন্ন পদে যারা থাকে। জি, সাংবাদিকদের মধ্যে যারা রাষ্ট্রীয় পদে থাকেন, আমাদের আব্দুল ভাই তো এখন পদে আছেন, উনি সাংবাদিক, তো উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের পার্টে থাকবেন কারণ এটা রাষ্ট্রীয় পদে আছে। হ্যাঁ, তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সাংবাদিকরা থাকবেন না, এটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন রাষ্ট্রীয় 3টা উইং এর মধ্যে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে যারা বিভিন্ন পদে আছেন তাদের জন্য এটা করা হয়। তো এই জন্য পদে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে থাকা না, ওই যে বললাম যে টেকনিক্যালি তো দরকার ছিল না, কিন্তু তারপরও ফোর্থ স্টেপ বলা হচ্ছে, এবং বলা হচ্ছে মানে হলো এটা ট্রু। সারা পৃথিবীতে বহু সম্পাদক বা আমাদের দেশে অনেক সম্পাদক আছেন, আমাদের অনেক পাওয়ারফুল মন্ত্রীর চাইতে বেশি পাওয়ারফুল, তাই না? সো এটা একটা ইনফর্মাল পাওয়ার, এবং সেটা আসলে ওভাবেই থাকার কথা আর কি। আমি শেষ দিকে আসছি। শুধু ওপেন উত্তর দেন, এই জন্য জানতে চাচ্ছিলাম যে কোনো দলের নেতা কর্মীদের যখন তারা যখন দুর্নীতি করবে, অপরাধ করবে, সেটা নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে তার আইনের আওতায় তাদের বিচার হবে, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি দলকে নিষিদ্ধ করা কি গণতন্ত্রের জন্য ভালো পায়? এইটা নিয়ে একটু বলে নেই যদি পারেন, তাহলে ভালো হয়। যে এটা বলা, যেটা আমার ব্যক্তিগত মতামত, আমি অনেক সময় ব্যক্তিগত কথা বলেছি, তো তাই আজকে রাষ্ট্রের জায়গা থেকে হলেও আমি একটু ব্যক্তিগতভাবে বলি। খেয়াল করবেন 2-3 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি, এটা আবারও বলছি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমার এটা আবার ঠিক হবে কিনা, বা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র তো একটা পক্ষ আইসিটিতে, তাই না? রাষ্ট্র যদি চায় যিনি বিচার করছেন উনি রাষ্ট্রের কথা শুনতে হবে, নট নেসেসারিলি। উচ্চ আদালতে অসংখ্য মামলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্র হেরে যায়। যে আলাপটা আমরা করছিলাম যে সেটা হলো রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক মানে পেরিমিটারের মধ্যে একটা দলকে গণতান্ত্রিক হতে হয়। এই কারণেই দেখবেন অনেক দল নিষিদ্ধ হয়। জার্মানিতে একটা দল, আমি অনেক সময় তুলনা দেয়, 20% ভোট তারা পেয়েছেন, সিট পেয়েছেন, কিন্তু সেই দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, মামলা হচ্ছে, কারণ সে গণতান্ত্রিক যে সেটা নর্মস মানছে কিনা, দ্যাট ম্যাটার্স। সমর্থন, অনেকে বলেন আওয়ামী লীগের এত সমর্থন আছে, ধরলাম বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করছে 50% মানুষ, বা অন্য কেউ, ধরুন আমরা কতগুলো এক্সট্রিমিস্ট এক ধরনের উগ্রবাদী ধর্মীয় দল আছে, ধরে নিলাম এই দেশের 50% মানুষ, 40% মানুষ তাকে সমর্থন করে, আমরা কি তাকে অপারেট করতে দেব? উত্তর হচ্ছে না, কারণ আমার গণতান্ত্রিক ব্যবস্থার একটা লিস্ট আছে, এই চেক লিস্ট ফলো করতে হবে। এই চেক লিস্টে আসলে এখন দেখা হবে আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, তার চেক লিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতে, মানে হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায়
মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করবো। কিন্তু মাননীয় উপদেষ্টা আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে, আচ্ছা, লাস্ট কোশ্চেন। 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে এবং সব জুলাই অভ্যুত্থানের আগে যেটা করেছে, অর্থাৎ জুলাই 36 জুলাই পর্যন্ত যেটা, সেই কারণে কি এই দলটা নিষিদ্ধ হতে পারে না? দল, কার্যক্রম না দল। আমি আবারও বলছি, দল নিষিদ্ধ হতে পারে কিনা এটার জন্য আইসিটিতে মামলা হবে, মানে কন্টিনিউ করবে, তো ওইটা হবে। ইনফ্যাক্ট কার্যক্রম নিষিদ্ধ আছে কেন? যতদিন পর্যন্ত এটা সুরাহা না হয়। একটা কথা খেয়াল করি, আমরা যখন কোর্টে যাই দুটো পক্ষ থাকি এবং দুই পক্ষই ভিন্ন মত পোষণ করি, তাই না? আমরা একজনের সাথে আলাদা মত পোষণ করি, শেষ পর্যন্ত কোর্ট ডিসাইড করে। তো আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মত আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেজে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করবো। থ্যাংক ইউ।